বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানে একটা জিনিস কিন্তু নিশ্চিত, ফুলকো আর শ্বেত শুভ্র রুচি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, হাজার রকম রাজকীয় খাবার থাকতেও এই সামান্য ময়দা আর তেলের তৈরি লুচি কেন আমাদের উৎসবের প্রধান প্রতীক হয়ে উঠল? কেন ছোলার ডাল কিংবা আলুর দমের পাশে একটু জায়গা না পেলে বাঙালির মহা অষ্টমী কিংবা জামাই ষষ্ঠীর আনন্দটা একেবারে মাটি হয়ে যায়? নমস্কার, আমি শুভম। আজ আমি লুচির সেই অজানা ইতিহাস নিয়ে আলোচনা করব। শেষে এমন একটি তথ্য আপনাদের জন্য অপেক্ষা করছে, যেটা জানার পর থেকে আপনি যখনই পাতে লুচি দেখবেন, সেটিকে আর শুধুমাত্র খাবার হিসেবে নয়, বরং বাঙালির সংস্কৃতির একটা দলিল হিসেবে মনে করবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের দিনে লুচি আমাদের কাছে খুব সাধারণ আর চটজলদি তৈরি হয়ে যাওয়া একটি খাবার মনে হতেই পারে। রবিবার সকাল মানে মধ্যবিত্তের ঘরের কড়াইয়ের তেলের ছ্যাঁক ছ্যাঁক শব্দ আর ফুলকো লুচির আগমন। কিন্তু ইতিহাসের পাতাটা উল্টালে আমাদের এই চেনা ধারণাটা সম্পূর্ণরূপে ভেঙে যাবে। এক সময় এই সাধারণ লুচি ছিল লাক্সারি লাইফের প্রতীক। প্রাচীন ও মধ্যযুগীয় বাংলায় সাধারণ মানুষের প্রধান খাদ্য ছিল ভাত। গম চূর্ণ বা ময়দা তখন বাংলায় সহজে মিলত না। মিহি সাদা ময়দা প্রস্তুত করা ছিল অত্যন্ত পরিশ্রম সাধ্য ও ব্যয়বহুল একটি কাজ। ফলে ময়দা সবার নাগালের বাইরে ছিল এবং সেটা ভাজার জন্য প্রয়োজন হতো খাঁটি গাওয়া ঘি। তাই লুচি তৈরি করা সাধারণ মানুষের সাধ্যের বাইরে ছিল। আর সেই যুগে লুচি খাওয়া মানেই ছিল হাই সোশ্যাল স্ট্যাটাস। যে খাবার আমাদের কাছে অতি সাধারণ, এক সময় সেটাই ছিল কেবলই বড়লোকদের ড্রয়িং রুমে সীমিত। লুচির এই আভিজাত্যকে আরো কয়েক ধাপ উপরে নিয়ে গিয়েছিল বাংলার তৎকালীন জমিদারি কালচার ও বনেদি বাড়িগুলো। 1700 থেকে 1900 শতক পর্যন্ত কলকাতার নব্য বাবু সমাজ এবং গ্রাম বাংলার বড় বড় জমিদারদের বাড়ির আত্মীয়তার পরিমাপ করা হতো পাতের লুচির আকার এবং শুভ্রতা দেখে। দুর্গাপুজোর মহাসপ্তমী বা মহা অষ্টমীর সকালে জমিদার বাড়ির অন্দরমহলে যখন বিশাল কড়াইয়ে ঘি গরম হতো, তখন তার গন্ধ ছড়িয়ে পড়তো পুরো এলাকায়। জামাই ষষ্ঠীতে শাশুড়িরা জামাইদের আপ্যায়ন করতে ছোলার ডাল, বেগুন ভাজা আর ক্ষীরের সঙ্গে থরে থরে সাজিয়ে দিতে লুচি। এমনকি এককালে বিয়ের পাকা দেখা ফাইনাল করার দিন পাত্রপক্ষকে লুচি ও কাশ্মীরি আলুর দম সহযোগে আপ্যায়ন করাই ছিল অলিখিত সামাজিক নিয়ম। বিয়ে বাড়ির ভোজের মেনুতে পোলাও মাংসের আগে প্রথম পাতেই থাকতো মোটা সহ লম্বা করে কাটা বেগুন ভাজা আর গরম লুচি। 1960-এর দশক পর্যন্ত এই ঐতিহ্যের কোনো নড়চড় কিন্তু হয়নি। লুচি ছিল মূলত আতিথেয়তা এবং পারিবারিক আভিজাত্যের একটা অখণ্ড দলিল। আর এখানে মনের মধ্যে একটা বড় প্রশ্ন জাগে, যে বাঙালির পরিচয় মাছে ভাতে বাঙালি হিসেবে, যার সকাল থেকে রাত কাটে শুধুমাত্র ভাতের উপর নির্ভর করে, সেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবগুলোই ভাত কেন ব্রাত্য? কেন দুর্গাপুজোর ভোগে, একাদশীর ব্রতে বা বিশেষ পুজো পার্বণে ভাতের জায়গা ছিনিয়ে নিয়েছিল এই লুচি? যদি আপনার মনের মধ্যেও এই সমস্ত প্রশ্ন দানা বাঁধে, তাহলে চলুন ভিডিওর নেক্সট পার্টে। ভাত আমরা বেঁচে থাকার জন্য রোজ খাই, আর উৎসব মানেই তো রোজকার একঘেয়ামি থেকে একটু মুক্তি, বিশেষ কিছু উদযাপন। তাই প্রতিদিনের সাধারণ খাবারকে উৎসবের দিনে দূরে সরিয়ে রেখে বিশেষ দিনের জন্য বেছে নেওয়া হয়েছিল এই লুচিকে। এছাড়াও হিন্দু ধর্মীয় উপাচারে বহু ব্রত বা উপবাসের দিনে চালের তৈরি অন্ন গ্রহণের ওপর শাস্ত্রীয় নিষেধাজ্ঞা থাকে। অন্ন বা ভাতকে মনে করা হতো ভারী এবং অপবিত্র হওয়ার আশঙ্কা সম্পন্ন, যেখানে ঘিয়ে ভাজা ময়দার লুচিকে মনে করা হতো শুদ্ধ ও ফলাহারের শ্রেষ্ঠ উপাদান। 1854 সালে রামনারায়ণ তর্করত্ন রচিত কুলীন কুল সর্বস্ব গ্রন্থেও লুচিকে উত্তম ফলাহারের সর্বপ্রথম এবং প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়েছে। লুচি শুধুমাত্র পাকস্থলীর খিদে মেটায় না, এটি বাঙালির নস্টালজিয়া আর আবেগের এক অদ্ভুত ককটেল। অনেক বাঙালির কাছে লুচির গন্ধ মানে শুধু কথা নয়, ছোটবেলার স্মৃতির ডায়েরি।
ভেবে দেখুন সেই দিনগুলোর কথা। মেঘলা কোনো রবিবারের সকাল কিংবা শারদীয়ার মহাষ্টমীর অঞ্জলি দিয়ে বাড়ি ফেরা। রান্নাঘর থেকে ভেসে আসছে ময়দার হাসার শব্দ, আর ফুটন্ত তেলে লেচি ছাড়ার সাঁই করে ওঠা সেই পরিচিত আওয়াজ। ঠাকুমা বা মায়ের সেই প্রথম ফুলকো লুচিটা, যেটা কড়াই থেকে সরাসরি পাতে এসে পড়ত, তার স্বাদ কিন্তু পৃথিবীর কোনো 5 স্টার হোটেলের শেফও তৈরি করতে পারবে না। লুচি মানে পরিবারের সবাই মিলে গোল হয়ে বসে গল্প করা। লুচি মানে ভাই বোনের মধ্যে কে কটা বেশি খেলো তা নিয়ে একটু খুনসুটি করা। আর এই আবেগটাই লুচিকে শত শত বছর ধরে বাঙালির হৃদয়ের মণিকোঠায় টিকিয়ে রেখেছে। এছাড়া মানুষ স্বভাবতই সেই জিনিসকে বা সেই খাবারকে সবচেয়ে বেশি মূল্য দেয় যেটা সে প্রতিদিন সহজে পায় না। আর একে বলা হয় স্কেয়ারসিটি প্রিন্সিপাল। যেহেতু আমাদের দৈনন্দিন রুটিনে পুষ্টি ও স্বাস্থ্যের কারণে লুচি রোজ খাওয়া হয় না, তাই আমাদের মস্তিষ্ক লুচিকে একটি রিওয়ার্ড হিসেবে চিহ্নিত করে। যখনই কোনো উৎসবে, পুজোয় কিংবা ছুটির দিনে আমাদের সামনে লুচি আসে, আমাদের অবচেতন মন আনন্দিত হয়ে ওঠে। আর এর সাথে যুক্ত হয় লুচি সেই নিখুঁত গোল আকৃতি এবং শ্বেত শুভ্র চেহারা, যেটা আমাদের চোখকে তৃপ্ত করে। তাই লুচি, পায়েস কিংবা মিষ্টি শুধু উৎসবের অংশ নয়, বরং এগুলো আমাদের উৎসবের আনন্দকে দ্বিগুণ করার একটা হাতিয়ার। আমরা অনেকেই ভাবি লুচি বোধহয় বাঙালির আবিষ্কার, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। একাদশ শতকে পাল যুগের বিখ্যাত চিকিৎসক চক্রপাণি দত্ত রচিত দ্রব্যগুণ গ্রন্থে লুচির আদি রূপের নিখুঁত বর্ণনা কিন্তু পাওয়া যায়। তিনি লিখেছিলেন, গম চূর্ণ বা ময়দাকে ঘি দিয়ে মেখে লেচি করে বেলে গরম ঘিয়ে ভেজে তৈরি হয় শোষকুলি। আর এই শোষকুলি হলো আজকের লুচির আদি পুরুষ। পাল যুগে 3 ধরনের শোষকুলি প্রচলিত ছিল: খাস্তা, সাপ্তা ও পুরি। মায়ান দিয়ে তৈরি করা হতো খাস্তা, মায়ান ছাড়া সাপ্তা, আর ময়দার বদলে আটা ব্যবহার করলে তাকে বলা হতো পুরি। অর্থাৎ আজকের যে খাস্তা লুচি আমরা খাচ্ছি, সেটা আসলে পাল যুগের সেই খাস্তা শোষকুলি। আর আটার তৈরি অংশটি আজ উত্তর ভারতের প্রধান খাদ্য পুরি নামে পরিচিত। লুচি নামের উৎপত্তি নিয়েও রয়েছে একাধিক রহস্য। কোনো প্রাচীন গ্রন্থে লুচি শব্দটি পাওয়া যায় না, কিন্তু ভাষাবিদদের মতে এটি সম্ভবত হিন্দি লুচ বা লুচলুচিয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ পিচ্ছি বা মসৃণ। ঘিয়ে ভাজা গরম লুচি এতটাই নরম ও মসৃণ হয় যে হাত থেকে পিছলে যায়, আর সেখান থেকেই নাম হয়েছে লুচি। আর অন্য একটি মত বলে শব্দটি এসেছে সংস্কৃত শব্দ লোচক থেকে, যার অর্থ হলো চোখের মণি। লুচি যেহেতু চোখের মণির মতোই গোল, তাই তার এমন নামকরণ। আবার বাঙালির অবস্থানের পরিবর্তনের সাথে সাথে লুচির আকার ও প্রকারেও রয়েছে অনেক বৈচিত্র্য। বিখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের মতে, কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলোয় লুচির আকৃতি যত বড়, কলকাতার দিকে অগ্রসর হলে তা ক্রমশ ছোট হতে থাকে। অপরদিকে গবেষক প্রণব রায়ের মতে, মেদিনীপুরের নন্দীবাড়ির ভোগের এই 1 ইঞ্চি লুচি হলো সমগ্র ভারতে ক্ষুদ্রতম লুচি। একদিকে যেমন আছে হাতির পায়ের মতো বিশাল বিশাল লুচি, অন্যদিকে মাত্র 1 ইঞ্চির বুড়ো আঙুলের নখের সমান কুঁচকে লুচি। দুটোই বাঙালির রান্নাঘরের আবিষ্কার। শুধুমাত্র আকৃতি নয়, লুচি খাওয়ার মধ্যেও বাঙালি এক সূক্ষ্ম শিল্প তৈরি করেছিল। বিশেষ করে কলকাতার নব্য বাবু এবং অভিজাত পরিবারে 4 বা 5 আঙুল মিলিয়ে লুচি ছোঁয়াকে অত্যন্ত গেঁয়ো বা অসভ্য বলে মনে করা হতো। সেখানে চল ছিল মাত্র 3 আঙুলের ছোঁয়া, অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা ডগা দিয়ে আলতো করে সেই শ্বেত শুকনো নরম লুচি ছিঁড়ে তরকারিতে ডুবিয়ে মুখে পোড়া। পরিচালক সত্যজিৎ রায় তার 1964 সালের কালজয়ী সিনেমা চারুলতাতে ভূপতি চরিত্রটিকে 19বিংশ শতকের কলকাতার উচ্চবিত্ত বাবু সমাজের প্রতিনিধি হিসেবে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে গিয়ে এই 3 আঙুলের লুচি খাওয়ার দৃশ্যটি ব্যবহার করেছিলেন। লুচি খাওয়া যে কেবল পেট ভরানো নয়, বরং এক পরম নান্দনিক অভ্যাস, সেটা কিন্তু এই বাবুয়ানি কালচার না দেখলে বিশ্বাসই করা যায় না। সময়ের চাকা এখন ঘুরে গেছে অনেকখানি।
ঊনবিংশ শতকে সেই ঘিয়ের সুবাস ছড়ানোর দিন কিংবা বিংশ শতকের যৌথ পরিবারে সেই রবিবাসরীয় কোলাহল আজ অনেকটাই ফিকে হয়ে গেছে। আগে যেখানে বাড়িতে ময়দা ঠাসার ধুম পড়ে যেত, আজ সেখানে এক ক্লিকে ফুড ডেলিভারি অ্যাপ বা রেস্তোরাঁ থেকে প্লাস্টিকের কন্টেইনারে বন্দি হয়ে আসে ঠান্ডা চুপসে যাওয়া লুচি আর রেডিমেড আলুর দম। আর এইখানেই প্রশ্ন জাগে, প্রযুক্তির এই যুগে আমাদের স্বাদ কি আজও একই আছে, নাকি জৌলুসের আড়ালে হারিয়ে গেছে সেই ঠাকুমার হাতের ছোঁয়া আর খাঁটি আবেগের গন্ধ? হয়তো রূপ বদলেছে, মাধ্যম বদলেছে, কিন্তু উৎসবের সকালে কড়াই থেকে সদ্য নামানো সাদা লুচি দেখলে আজও যে বাঙালির জিভে জল আসে, সে সত্যটা কিন্তু হিন্দু মাত্র বদলায়নি। তাই সব শেষে বলা যায়, লুচি শুধু ময়দা আর তেলে ভাজা গোল কোনো খাবার নয়, এটি বাঙালির হাজার হাজার বছরের ইতিহাস, বিবর্তনের গল্প, জমিদার বাড়ির আভিজাত্য, মেদিনীপুর থেকে মালদহের বৈচিত্র্য এবং প্রতিটি বাঙালি পরিবারের সুখ দুঃখের স্মৃতির সাথে জড়িয়ে থাকা এক আবেগের নাম। লুচি ছিল, আছে এবং চিরকাল বাঙালির উৎসবের রাজা হয়েই থাকবে। আমাদের আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট করে ফেলুন। তার কারণ আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসছি বাংলা ও বাঙালির মজার ও নতুন নতুন ইতিহাস নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।